ফ্যাসিস্ট হাসিনার এগেনস্টে যদি আমরা এত বড় বিপ্লব ঘটাতে পারি, ইন্ডিয়া এখানে ইনভেস্ট করবে, এখানে আপনার ওই বস্তির ছেলে মেয়েদেরকে ডাকতে হবে না, বস্তির সে পুরুষকে এবং মহিলাকে ডাকতে হবে না, এভরিবডি উইল কাম। এবং 71-এ যেভাবে আমরা যুদ্ধ করেছি, তার থেকে আরো অনেক শক্তিতে বলিয়ান হয়ে আমরা যুদ্ধ যুদ্ধ করে এই ভারতের মতো পরাশক্তিকে আমরা, আমাদের জন্য পরাশক্তি তারা, তাদেরকেও কিন্তু আমরা পরাজিত করতে সক্ষম হবো। এই জন্য যে কারণ ভারত কিন্তু অনেকগুলো দেশ দ্বারা পরিবেষ্টিত। আমি অ্যাকচুয়ালি আমার যে পূর্ব বক্তা মিস্টার মেজবা, উনি পরিষ্কারভাবে বলেছেন, আমি তার সাথে একমত। সেনাবাহিনী যদি ক্ষমতায় নিত তাহলে 5ই আগস্টে নিয়ে নিতে পারতো, এটা খুব সহজ ছিল এবং এটা সারা দেশ ওয়েলকাম করতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি ওনার সাথে একমত। তো সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার আমি যতটুকু জানি এখন পর্যন্ত, যেহেতু ইন্টারাকশন হয় আমাদের জুনিয়রদের সাথে যারা এখন আছে, আহ, তো তারা এই ধরনের কোনো কিছু মনের মধ্যে পোষণ করছে না, বরং যে দায়িত্বটা সরকার দিয়েছে তারা সেটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করছে। তা আমি কয়েকটা কথা একটু পরিষ্কার করতে চাই এখানে, যেটা জনগণ এবং প্লাস এই সহ আলোচক যারা আছেন ওনারা অনেকে এটা মিক্স করে ফেলছেন, যে সেনাবাহিনী টেলিফোন করে বলে দিত যে আজকে এই প্রডিউসারকে, যে এই বক্তাকে এটা বলতে দিবেন না, এটা বলতে দিবেন না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেনাবাহিনী করতো না, এটা করতো ডিজিএফআই থেকে বা ডিজিটাল। এনএসআই থেকে। ঠিক আছে, তো ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অংশ না, এটা আন্ডার দি মিনিস্টার অফ ডিফেন্স। ইট ইজ নট আন্ডার দি কন্ট্রোল অফ চিফ আর্মি স্টাফ। এটা সরাসরি কন্ট্রোল করে করতো প্রধানমন্ত্রী নিজে আর জেনারেল তারেক, তার সামরিক উপদেষ্টা। কাজে এই ডিজিএফ এর সাথে সরাসরি সেনাবাহিনীর কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই, যেহেতু ডিজিএফ ইজ নট আন্ডার দি চিফ আর্মি স্টাফ নর এনএসআই। কাজে এই দুইটা একটু পরিষ্কার ভাবে আপনারা বুঝে নেবেন, যে এই টেলিফোন গুলো যেত ডিজিএফআই অথবা এনএসআই থেকে, মোস্ট অফ দ্য টাইম ডিজিএফআই থেকে যেত। তো এই ব্যাপারে সেনাবাহিনীকে দোষারোপ করার কোনো মানেই হয় না, কারণ যেহেতু আমরা অনেকে জানি না। তো এটা একটু কাইন্ডলি কিপ নোট অফ ইট, এটা ভবিষ্যতে একটু খেয়াল রাখবেন। আর সেকেন্ড হচ্ছে, সেনাবাহিনীকে যে দায়িত্বটা দেওয়া হয়, সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়, তখন যারা দায়িত্বে নামেন, একটা কাজ করতে নামেন বা একটা অপারেশন করতে যাচ্ছেন, তাদের মুভমেন্ট ইজ বিং মনিটর্ড বাই দি ইন্টেলিজেন্স এজেন্সি। এটা কাউন্টার কাউন্টার চেক হয়, যেখানে কোনো গাফিলতি পাওয়া যাচ্ছে, আপনাদের কাছে হয়তো সে রেকর্ডটাও নাই, ইতিমধ্যে অনেকগুলো অফিসার জেসিএস কোর্ট মার্শালের মাধ্যমে চাকরি হারিয়েছে এই এই 5ই আগস্টের পরে। তো এই ব্যাপারে সেনাবাহিনী কোনো ধরনের, দে জাস্ট গো বাই দি এমবিএমএল, আর্মি অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করে। এখানে আপনার এই আমার যাওয়ার কথা যেখানে, আমি যদি সেখানে না যাই, সেখানে গিয়ে যদি আমার যেটা করার কথা সেটা আমি না করি, সেটার জন্য সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় এনে, এবং সেটার যদি সত্যতা না পাওয়া যায় তখন তাকে পানিশমেন্ট দেওয়া হয়। যে অফেন্সটা সে করেছে সে অফেন্স অনুযায়ী তাকে পানিশমেন্ট দেওয়া হয়, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে চাকরিচ্যুতই করা হয়, সেটা অফিসারই হোক, জেসিও হোক, এনসিও হোক। এটা একটু পরিষ্কারভাবে প্রত্যেকে জানা উচিত। ইতিমধ্যেই অনেকগুলো অফিসার জেসিও এবং এনসিও চাকরি হারিয়েছেন, এটা হয়তো অনেকেই জানেন না। তো কাজেই আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে সেনাবাহিনী যে কাজ দেওয়া হয়েছে তারা সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর মাথায় নিয়ে কাজ করতে হয়, কারণ পতিত সরকার যেটা চলে গেছে, যে ফ্যাসিস্ট সরকার, তাদের কিন্তু যে আগাছা বলবো না, মেজরিটি কিন্তু এখানে রয়ে গেছে, তারা কিন্তু পালাতে পারে নাই, পালিয়ে আছে বিভিন্ন ভাবে, বাট তারা কিন্তু এখানেই আছে এবং তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তো সেগুলো মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে গোপালগঞ্জের সেনাবাহিনী একটা গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। তো এটা সেটার প্রেক্ষিতটা এবং ইয়াটা আপনারা নিশ্চয়ই জানেন। সেটার পরবর্তীতে ব্যাপকভাবে অপারেশন করা হয় এবং দোষী ব্যক্তিদেরকে শনাক্ত করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। তো কাজেই সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া বা এই সরকারের উপর তাদের প্রভাব না, এই ধরনের কোনো কিছু থাকলে অনেক কিছু করতে পারতো, অ্যাটলিস্ট উপদেষ্টা গুলো ভালো বসাতে পারতো। যদি সেনাবাহিনীর প্রভাব থাকতো, অ্যাটলিস্ট তারা প্রেসক্রাইব করতে পারতো যে অমুক অমুক ভালো, তাদেরকে নেন, তাদেরকে নেন। উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারে বা তাদেরকে এই প্যানেলে যুক্ত করার ব্যাপারে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না? সে শুরু থেকেই তো না না সেনাবাহিনী না না না, তত্ত্বাবধানে আমার সবকিছু মনে করেছে। হয় না, বিকজ ডক্টর ইউনূস ঢাকা এয়ারপোর্টে নেমে প্রথম দিনই বলেছেন
যে আমাকে যদি আপনারা এখানে দেখতে চান তাহলে আমার কথা শুনতে হবে। আপনারা খেয়াল করে দেখেন, ওনার প্রথম বক্তব্যের সেন্টেন্সটা ছিল এটা, হুম। যে তাহলে আমাকে ছেড়ে দেন, আমরা আমাদের কাজে ফিরে যাই। আমাকে যেখানে দেখতে চান আমার কথা শুনতে হবে, এই কথাটা যদি আমি মনে রাখি, তাহলে উনি কিন্তু যেটা বলেছিলেন সেটাই, কথাটাকেই যদি উনি ধরে নেই যে এটাই ঠিক, তাহলে ওনার কথা অনুযায়ী চলছে। আর কিছুটা হয়তো উনি, আমার কাছে মনে হচ্ছে আর কি, যেহেতু ছাত্রদেরকে উনি উপদেষ্টা বানিয়েছেন, তাদের প্রতি একটা তার সহানুভূতি আছে, কারণ এত বড় একটা বিপ্লব ঘটানোর পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। সেই সাথে অবশ্যই সাধারণ জনগণ ছিল, শ্রমিক ছিল, রিক্সা চালক ছিল, মা বাবা ছিল, ছাত্রছাত্রীদের সবাই ছিল এখানে, নাহলে এত বড় বিপ্লব হতো না। এবং এই বিপ্লবটার মাধ্যমে আমি আরেকটা প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, একজন দর্শক বলল যে আমরা আহ, ভারতের ভয়ে ভীত কিনা। আমি খুব স্ট্রংলি বলতে চাই, অ্যাজ এ রিটায়ার্ড আর্মি অফিসার, ঠিক আছে, আই এম স্টিল ফিট টু ফাইট এগেনস্ট এনিবডি অ্যান্ড এগেনস্ট দ্য অ্যাডভার্সারিজ। তো আমাদের এখানে এখন শুধু 71-এর উদাহরণটা আমাদের কাছে আছে, যে আমরা কিভাবে যুদ্ধ করেছি, যেটা আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন, যে লাঠি সোটা নিয়ে হলেও যুদ্ধ করেছে। এখন কিন্তু আমাদের যদি জনসংখ্যা যদি আপনি ধরেন, এই হুম। ব্যাপারে ফিল্ড মার্শাল মানেকশা, যিনি 71-এ হুম। কমান্ডার চিফ ছিলেন ইন্ডিয়ার, হুম। উনি নেতৃত্ব দিয়েছেন, যদিও অরোরা এসেছিল বাংলাদেশে হুম। আপনার সারেন্ডারের সময়। উনি একটা কথা বলেছিলেন যে ইট উইল বি অ্যাবসলিউটলি আনওয়াইজ ডিসিশন অন দ্য পার্ট অফ ইন্ডিয়া ইফ দে থিঙ্ক অফ ইনভেডিং বাংলাদেশ। হুম। বাংলাদেশে ইনভেট করলে ইন্ডিয়া হয়তো চলে আসবে ভিতরে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনার মাধ্যমে সমস্ত জনগণকে বলতে চাই, দ্যাট অল পিপল অফ দিস কান্ট্রি উইল বি ইউনাইটেড এগেনস্ট ইন্ডিয়া, অ্যান্ড একটা সোলজার ফিরত যেতে পারবে না, নান অফ দেম ক্যান গো ব্যাক, দে অল উইল বি কিল্ড হিয়ার ইন বাংলাদেশ, দে উইল নট বি স্পেয়ার্ড। এগেনস্ট ইন্ডিয়া উই অল আর ইউনাইটেড। ফ্যাসিস্ট হাসিনার এগেনস্টে যদি আমরা এত বড় বিপ্লব ঘটাতে পারি, হুম। ইন্ডিয়া এখানে ইনভেস্ট করবে, এখানে আপনার ওই বস্তির ছেলে মেয়েদেরকে ডাকতে হবে না, বস্তির সে পুরুষকে এবং মহিলাকে ডাকতে হবে না, এভরিবডি উইল কাম। এবং 71-এ যেভাবে আমরা যুদ্ধ করেছি, তার থেকে আরো অনেক শক্তিতে বলিয়ান হয়ে আমরা যুদ্ধ যুদ্ধ করে এই ভারতের মতো পরাশক্তিকে আমরা, আমাদের জন্য পরাশক্তি তারা, তাদেরকেও কিন্তু আমরা পরাজিত করতে সক্ষম হবে। এই জন্য, যে কারণ ভারত কিন্তু অনেকগুলো দেশ দ্বারা পরিবেষ্টিত। পাকিস্তান ধরেন, ওদিকে ইরান আছে, এদিকে চায়না আছে, এদিকে আবার সেভেন সিস্টার্স, তাদের আপনার ইনসার্জেন্সি প্রবলেম আছে। তো তারা তাদের ইনফিনিটি ডিভিশন উঠিয়ে কিভাবে আনবে বাংলাদেশের এগেনস্টে যুদ্ধ করার জন্য? হাউ দে উইল থিঙ্ক ইভেন, ইট ইজ নট পসিবল। তারা যদি একদিক থেকে আপনার লিফট করে, চায়না ঢুকে দিল ভিতরে, পাকিস্তান বর্ডার থেকে যদি আপনার ইনফিনিটি ডিভিশন উঠিয়ে এনে বাংলাদেশের এগেনস্টে তারা যদি ডিপ্লয় করে, পাকিস্তান ঢুকে যাবে সেদিক দিয়ে। তো ইন্ডিয়াকে কিন্তু অনেক চিন্তা করতে হবে এই ব্যাপারে, যে হোয়াট টু ডু। তো পাকিস্তান যেভাবে নিজেদেরকে নিউক্লিয়ার স্টেট তৈরি করে, দে হ্যাভ ক্রিয়েটেড ডিটারেন্স ইন্ডিয়া। তো বাংলাদেশকেও সেই সেই পথে হাঁটতে হবে। আমরা ছোট দেশ, একজন দর্শক একটা প্রশ্ন করেছিল, ইসরায়েল কিভাবে কন্ট্রোল করতে হয় ছোট দেশে। এখানে হয়তো তার একটু ইন্টারন্যাশনাল স্টাডিজ করতে হবে, যে ইসরায়েল এখানে যুদ্ধ করছে না, ইসরায়েল ইজ বিং, মানে কি বলবো, কমপ্লিটলি সাপোর্টেড বাই দি ইউনাইটেড স্টেটস। এটা আমরা সবাই জানি, টু মেনটেন এ ব্যালেন্স অফ পাওয়ার ইন দ্য মিডল ইস্ট। আদারওয়াইজ, যদি আজকে ইউনাইটেড স্টেটস সাপোর্টটা উঠিয়ে নেয় ইসরায়েলের কাছ থেকে, it will be just few hours. Israel will be totally wiped out. ইসরায়েল হুম। নামে কোনো দেশ থাকবে না আজকে যদি আপনার সাপোর্টটা উঠিয়ে নেয়। আর একটা উদাহরণ হচ্ছে আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেনকে গেলে খেয়ে ফেলতে পারতো যদি এখানে আমেরিকা সাপোর্ট না করতো। যুদ্ধে এত 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 বছর ধরে লিগার হতো না, এটা এতদিন থাকতো না, এটা কবে শেষ হয়ে যেত। কাজে ইট ইজ নট ইজি। আজকে এই গ্লোবাল ভিলেজে আমরা আমাদেরকে চিন্তা করতে হবে, ইচ্ছা করলেই কেউ কারো দেশে এসে ওই আপনার মানে সে মোড়লগিরি করতে পারবে না। দোজ ডেজ হ্যাভ গন। আর সবচেয়ে বড় কথা, আর্মি একা যুদ্ধ করে না, জাতি যুদ্ধ করে। বাঙালি জাতির এগেনস্টে যুদ্ধ করবে ইন্ডিয়া, তারা যে স্বপ্নগুলো দেখছে, আর তাদের এই আবার ডায়াসপোরা যারা ইয়েতে আছে আপনার ইউনাইটেড স্টেটসে, বাংলাদেশে এগেনস্টে স্যাংশন দেওয়ার জন্য তারা পায়, তারা করছে বা উস্কানি দিচ্ছে, ইটস নট দ্যাট ইজি। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, হোয়াট ফর দে উইল গিভ স্যাংশন এগেন্স্ট বাংলাদেশ, কি জন্য করবে? একটা কারণ তো লাগবে।
যে বাংলাদেশ কি করেছে, আমরা কি কারো মানে স্বার্থের এগেনস্টে কোনো কাজ করেছি? আমরা ডেমোক্রেসির জন্য যুদ্ধ করতে করতে আজকে কিন্তু ডেমোক্রেসির রাস্তায় আসার জন্যই কিন্তু এই ফ্যাসিস্ট রেজিমকে কিন্তু হটানো হয়েছে। বিকজ উই বাংলাদেশি পিপল দে লাভ ডেমোক্রেসি, বাংলাদেশি হুম, পিপল দে লাইক, দে ওয়ান্ট টু কাস্ট দেয়ার ওন ভোট, এবং তারা নিজের নিজের পছন্দ অনুযায়ী তারা তাদের যে জি। ক্যান্ডিডেট থাকবে তাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। সেটা ভালোবাসে বলেই আজকে এই মহাবিপ্লব, সেই বিপ্লবের ফসল অনুযায়ী আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমি মনে করি আমাদের প্রত্যেকের সাপোর্ট করা উচিত এবং এই গভর্নমেন্ট যেন সফল হয়। কারণ এই সফল এই গভর্নমেন্ট ব্যর্থ হওয়া মানে কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়ে যাওয়া, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, আমরা যারা হুম। মিছিল মিটিং এ গিয়েছি, তারা প্রত্যেকে ব্যর্থ হয়ে যাবে। কাজে প্রত্যেকের উচিত এই গভর্নমেন্টকে সাপোর্ট করা। আমি ডক্টর ইউনূসের আজকের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। নির্বাচন কমিশন অচিরেই গঠন হয়ে যাবে, হয়ে গেলে পরেই তারা নির্বাচন কমিশনটাকে সংস্কার করে তারা কিভাবে নির্বাচনের রোডম্যাপটা তারা দিবে, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি জানা যাবে। তবে যে সমস্ত সংস্থাগুলো আমি বললাম, পুলিশ এবং আরেকটা প্রশাসন, কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কঠোর ভাবে, যে প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে এবং শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারত থেকে। সবগুলো বিচার কি তারা আসলে করতে পারবে? জনগণের যে আকাঙ্ক্ষা না সেই মোতাবেক কি বিচার করতে পারবে বলে মনে করেন? খুব লম্বা প্রশ্ন, কিন্তু ছোট্ট করে এই পর্বে বলে শেষ করবেন না, মানে। ছোট্ট উত্তরে আমি দিচ্ছি। হুম, উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, সবাইকে বিচারের আওতায় এনে বিচার কার্যক্রম শুরু করে দিবেন, শেষ হয়তো হবে না, বাট শুরু করাটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। আর যেটা বললেন, অনেকেই বললেন যে কোনো কিছু দৃশ্যমান না, উনি কিন্তু বেশ কয়েকটা কমিশন করেছেন, কমিশন হুম, গুলো কিন্তু কাজ করছেন। কমিশন গুলো কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু তাদের রিপোর্টটা জমা দিবে। তো হুম, 31 ডিসেম্বরের পরে আমরা দেখি হোয়াট ইজ দেয়ার অ্যাচিভমেন্ট, হোয়াট দে কাম আউট, তাদের প্রপোজালটা কি। জনপ্রশাসনের জন্য যিনি দায়িত্ব পেয়েছেন, মিস্টার মুহিত চৌধুরী মতো সম্ভবত, তো উনি হুম, কিন্তু অনলাইনে কিন্তু প্রশ্নমালা দিয়ে দিয়েছেন যে আপনারা কিভাবে দেখতে চান। তো এটা অনেকে, আমিও পার্টিসিপেট করেছি, সেটা আমি জবাব দিয়ে দিয়েছি, অনেকে পার্টিসিপেট করেছে। বাট ইয়ারা খুব একটা বেশি ইন্টারাকশন করে নাই। আমাদের স্বজনের যিনি ছিলেন, বদিউল আলম বদিউল আলম মজুমদার। মজুমদার, উনি শুধু হুম, মিটিং করছেন কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে। ওনারও উচিত ছিল এইভাবে সবার পুরো জনগণকে সম্পৃক্ত করা, যেভাবে মহিউদ্দিন চৌধুরী সাহেব সম্পৃক্ত করেছেন। তো হুম, সবগুলো কমিশনের রেজাল্ট, ওনাদের কমিশনের রিপোর্টটা পাওয়ার পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু আগালাম। কাজে আমরা যে কোনো কিছু দেখতে পাচ্ছি না তা কিন্তু ঠিক না। তারপরে আপনারা দেখেন ফরেন রেমিটেন্স বেড়ে গেছে। উনি যে কথাটা বললেন এটা অত্যন্ত মানে আশার কথা, যে আমরা কোনো ধরনের লোন করা ছাড়া বা আমাদের রিজার্ভে হাত না দিয়ে বেশ হুম, বড় বড় কিন্তু দুইটা আপনার আমাদের ঋণ আমরা পরিশোধ করেছি। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো এই হুম, বর্তমান প্রেক্ষাপটে। কারণ যেভাবে লুটপাট হয়েছে এখানে, এটার হিসাব তো এখন সবার মুখে মুখে। $150 বিলিয়ন নাই দেশ থেকে, তারপর আবার $100 বিলিয়ন ঋণ। তো এগুলোকে মাথায় রেখে, অনেকগুলো কথা মাথায় রেখে কিন্তু আপনার কাজ করছেন। অনেক হুম, ইকোনমিস্টকে উনি, ডক্টর ওয়াহিদুজ্জামান, ডক্টর ওয়াহিদ, ওনার বয়স হয়েছে, বাট উনি কিছু ইয়াং এবং এনার্জেটিক এবং মোটামুটি ভাবে সারা বিশ্বে নাম করা বেশ কয়েকজন ইকোনমিস্ট বাংলাদেশি, তাদেরকে উনি হুম, কিন্তু একত্রিত করেছেন, তারা কিন্তু কাজ করছেন। আপনার বন্যার জন্য দেখেন $37 মিলিয়ন স্যাংশন করে, মানে অনুদান দেওয়া হয়েছে। এর আগে তো বন্যা হয়েছে, খরা হয়েছে, কোনো অনুদান কি আমরা পেয়েছি? পাই নাই। তো কাজেই আমি বলবো যে অ্যাচিভমেন্ট যে নাই তা না, অ্যাচিভমেন্ট হচ্ছে, অনেক কিছু দৃশ্যমান না, অনেক কিছু দৃশ্য মান হচ্ছে আমাদের সামনে, এবং দৃশ্য তো দেখা যাচ্ছে। আর ইউনুস গভর্নমেন্টের যেটা হচ্ছে, যে দেখেন উনি কিন্তু একটা আরেকটা কথা বলেছেন, যে আপনারা মন খুলে কথা বলবেন, সমালোচনা করবেন, বাট হি ইজ দ্য ম্যান হু ইজ নট রিয়েক্টিং। কোনো উপদেষ্টাও রিয়েক্ট করছে না, উনি রিয়েক্ট করছেন না। তো রিয়াকশন করাটা এই গভর্নমেন্টের কাজ না, যেহেতু তারা রাজনৈতিক কোনো সরকার না। তবে আমি আহ আশাবাদী এই জন্য যে যারাই থাকুক, অ্যাটলিস্ট মাথার উপরে ডক্টর ইউনূস আছে। খারাপ কিছু হবে বলে আমি আশা করি না, ভালো কিছু হবে। ভালোর আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সবকিছুর পর ডক্টর ইউনূস মাথার উপরে আছে, এখানেই যত অভয়ের জায়গাটি দেখছেন জনাব মেজর জেনারেল এতেশমুল হক। আপনারাও কি একমত কিনা প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন। আজকে এখানে শেষ করে জনাব ইলিয়াস খান এবং জনাব মেজবুল আজম সওদাগর, আপনাদের দুজনকে পাশাপাশি জনাব মেজর জেনারেল এতেশমুল হক, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শেয়ার করবেন। কাল রাত 9:30 থেকে 9টার ভিতরে দেখা হবে। ফ্রেজের পিপলের সাথে থাকুন। দেখা হবে। শুভরাত্রি। আসসালাম আলাইকুম।